প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আমি প্রথমে এলিট ইউটিউব চ্যানেলের ইতিহাস একাদশ শ্রেণী ক্লাসে প্রত্যেককে স্বাগত জানাই। তোমরা প্রত্যেকেই জানো, যারা রেগুলার ক্লাস করো, যে আমরা অলরেডি ইউনিট 1 সেই ইউনিট 1-এর যে আলোচনা পর্বগুলো পরিসমাপ্তি করেছি। তোমরা যদি সেই আলোচনা পর্বের ভিডিওগুলি না দেখে থাকো, তাহলে প্রত্যেকটি ভিডিওর নিচে যে ডেসক্রিপশন বক্স রয়েছে সেই লিঙ্কে গিয়ে তোমরা সেই ভিডিওগুলি দেখতে পারো। তাছাড়া এলিট অ্যাপসটি ডাউনলোড করে তার মাধ্যমে ভিডিওগুলি দেখতে পারো এবং তার সাথে সাথে ভিডিওর রেকর্ডিংগুলো দেখতে পারবে এবং প্রত্যেকটা ভিডিওর যে নোটসগুলো রয়েছে সেই নোটসগুলো তোমরা তার মাধ্যমে পেয়ে যাবে। এবং এই অ্যাপসটির মাধ্যমে যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়টি তোমরা এখানে পাবে, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের যে এমসিকিউ প্র্যাকটিস সেট রয়েছে সেই প্র্যাকটিস সেটগুলি তোমরা প্র্যাকটিস করতে পারবে। তাহলে চলো, আজকে যে আলোচনা বিষয়বস্তুটি রয়েছে ইউনিট 2-এর প্রথম যে আলোচনা পর্ব, যার নাম রয়েছে সাম্রাজ্য যুগের পরিচিতি। তাহলে ইউনিট 2 তার নাম হচ্ছে সাম্রাজ্য, এবং আজকের যে ক্লাস সেটা হচ্ছে সাম্রাজ্য যুগের পরিচিতি। অর্থাৎ প্রাচীন যুগে বিভিন্ন যে সাম্রাজ্যগুলো তৈরি হয়েছিল সেই সাম্রাজ্যগুলো সম্পর্কে আজকে আমরা পরিচিতি পর্বটা সেরে নেব। তাহলে চলো আলোচনাতে যাওয়া যাক। তাহলে সাম্রাজ্য যুগের পরিচিতির আগে যেটা আমাদের আগে জানতে হবে কি, যে সাম্রাজ্যটা কি, তাহলে সাম্রাজ্য কি এবং সাম্রাজ্যের বৈশিষ্ট্যগুলি কি, তাহলে সাম্রাজ্য যুগ সম্পর্কে তাহলে সঠিক ধারণাটা আমরা পাবো। তাহলে সাম্রাজ্য কি এটা আগে আমাদের জানতে হবে। তাহলে দেখো যে সাম্রাজ্য কি, সাম্রাজ্য কথার ইংরেজি যে প্রতিশব্দ সেটা হচ্ছে এম্পায়ার। এম্পায়ার তাহলে এটা হচ্ছে ইংরেজি শব্দ একটি, যার হচ্ছে বাংলা অর্থ হচ্ছে সাম্রাজ্য। তাহলে আমাদের মনে এখন একটা কোশ্চেন জাগবে কি, যে এই যে শব্দটা আমি যেটা লিখলাম, এই শব্দটা কোথা থেকে এসেছে, এর উৎপত্তিটা কোথায়, এটা আমাদের আগে জানতে হবে। তাহলে এটা জানার আগে আমাদের আগের যে ক্লাসগুলোর আলোচনার পরিপ্রেক্ষিতে আমাদের মধ্যে একটা ধারণা রয়েছে কি, যে প্রত্যেকটি ভাষা, বিশেষ করে ইংরেজি ভাষা, জার্মানি ভাষা, ফার্সি ভাষা, এই সমস্ত কিছু ভাষার যে উৎপত্তি স্থল যেটা, সেটা রয়েছে ল্যাটিন ভাষা। সেটা কি? ল্যাটিন। তাহলে ল্যাটিন ভাষা থেকে এই সমস্ত ভাষাগুলোর উৎপত্তি, শব্দগুলোর উৎপত্তি। তাহলে ল্যাটিন ভাষা কোন ভাষাটা থেকে এই শব্দটি এসেছিল সেটা আমাদের আগে দেখতে হবে। তাহলে কোন শব্দ থেকে এসেছিল? এম্পায়ার যে শব্দটি এসেছিল ল্যাটিন শব্দ এম্পেরিয়াম, ল্যাটিন শব্দ ইম্পেরিয়াম। ইম্পেরিয়াম অর্থাৎ যার অর্থ হচ্ছে কর্তৃত্ব বা আদেশ প্রদান। তাহলে দেখো, তাহলে সাম্রাজ্য শব্দটি কোথা থেকে এসছে তার আমরা জানলাম যে উৎপত্তি স্থলটা কোথায়। তাহলে এবার জানবো কি, যে সাম্রাজ্য বলতে আমরা কি বুঝে থাকি, অর্থাৎ সাম্রাজ্যটা কি। তাহলে সাম্রাজ্য বলতে বোঝায় কি, যে একটা বিশাল ভূখণ্ড, একটা বিশাল ভূখণ্ড, সেখানে রাজতন্ত্র বা অভিজাততন্ত্র কর্তৃত্ব থাকবে এবং একজন সম্রাট বা সম্রাজ্ঞী দ্বারা এই পুরো ভূখণ্ড সেটা শাসিত হবে। সেখানে এই ভূখণ্ডের মধ্যে থাকবে বিভিন্ন জাতি, থাকবে বিভিন্ন জাতি সম্প্রদায় থাকবে এবং একটা সুনির্দিষ্ট যে পরিকাঠামো থাকবে, শাসন পরিকাঠামো, এবং যার মাধ্যমে এই সাম্রাজ্যটা পরিচালনা করবে একজন সম্রাট। একজন সম্রাট এই সাম্রাজ্যটা পরিচালনা করবে। তাহলে দেখো, আমরা এই ধারণাটা পেলাম কি, যে সাম্রাজ্য পরিচালনা করে একজন সম্রাট। তাহলে বলতে পারি যে সম্রাট দ্বারা পরিচালিত যে রাজ্য সেটাই হচ্ছে সাম্রাজ্য। তবে রাজ্য একটা রাজ্য নয়, বিভিন্ন রাজ্য যে সমন্বয়ে গঠিত একটা রাষ্ট্রকে, সেটাকে বলা হচ্ছে সাম্রাজ্য। তাহলে দেখো, তাহলে সম্রাট দ্বারা পরিচালিত যে রাজ্য সেটাকে বলা হচ্ছে সাম্রাজ্য। আমরা জানি যে নেপোলিয়ন বোনাপার্ট তিনি ফরাসি সম্রাট ছিলেন, কিন্তু ফরাসি সম্রাট হওয়ার আগে তিনি যে ডাইরেক্টরি শাসন ব্যবস্থা পরিচালনা করেছিলেন এবং কনসুলেট শাসন ব্যবস্থা পরিচালনা করেছিলেন। তাহলে ডাইরেক্টরি এবং কনসুলেট শাসন ব্যবস্থা কালে তিনি যে ফ্রান্সের
যে সমস্ত সীমানা অতিক্রম করে বিভিন্ন জায়গাতে তিনি অভিযান প্রেরণ করেছিলেন। তা সত্ত্বেও সেটাকে নেপোলিয়নের সাম্রাজ্য বলা হতো না। কিন্তু তিনি যখন 1804 খ্রিস্টাব্দে তিনি নিজেকে যে ফরাসি দেশের সম্রাট বলে যখন ঘোষণা করছেন, তখন থেকে বলা হচ্ছে যে নেপোলিয়নের সাম্রাজ্যের সূত্রপাত। অর্থাৎ সেখান থেকে বলা হচ্ছে কি যে ফরাসি দেশের যে সাম্রাজ্য সেটা হচ্ছে নেপোলিয়নের সাম্রাজ্য। এবার দেখবো আমরা যে সাম্রাজ্যের বৈশিষ্ট্যগুলো কি কি রয়েছে। দেখো সাম্রাজ্যের বৈশিষ্ট্য, তাহলে সাম্রাজ্যের বৈশিষ্ট্যের প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে বিশাল আয়তন। অর্থাৎ একটা সাম্রাজ্যের যে আয়তন যেটা হবে সেটা হচ্ছে বিশাল আকার। অর্থাৎ বিভিন্ন রাজ্যের যে সমন্বয়ে একটা সাম্রাজ্য তৈরি হয়। তো তার আকার নিশ্চয়ই বুঝতে পারছো কি যে ছোট হবে না। তার কারণ আমরা নেপোলিয়নের সাম্রাজ্য দেখেছি, আলেকজান্ডারের সাম্রাজ্য দেখেছি, সমুদ্রগুপ্তের সাম্রাজ্য দেখেছি, চন্দ্রগুপ্ত মৌর্যের সাম্রাজ্য দেখেছি। অর্থাৎ এই যে নামগুলো বললাম তাদের সময়ে তাদের যে সাম্রাজ্যের যে আকার যেটা ছিল সেটা হচ্ছে অকল্পনীয়। অর্থাৎ বলতে পারি যে সাম্রাজ্যের যে আকার সেটা হবে বিশাল আয়তন। এই যে দেখতে পাচ্ছ যে এটা একটা সাম্রাজ্যের যে ছবি দেওয়া রয়েছে, তো এটা হচ্ছে মোটে একটা ছোট সাম্রাজ্য নয়। অর্থাৎ একটা বিশাল আয়তনের একটা সাম্রাজ্যের একটা চিত্র তোমাদের সামনে রাখা হয়েছে। তাহলে এটা নির্দ্বিধায় বলতে পারি একটা সাম্রাজ্যের আয়তন হবে বিশাল আকার। দ্বিতীয় বৈশিষ্ট্য কি আছে দেখব। দ্বিতীয় বৈশিষ্ট্য যেটা রয়েছে বিভিন্ন জাতির অস্তিত্ব। অর্থাৎ যে একটা সাম্রাজ্যের মধ্যে একটা দুটো জাতি যে থাকবে সেটা নয়। অর্থাৎ সেখানে বিভিন্ন জাতির মানুষ বসবাস করবে, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান সমস্ত ধরনের মানুষ সেখানে বসবাস করবে। এবং একজন শাসক সেই সমস্ত জাতিগুলিকে, একটা জাতিকে সেটা নিরপেক্ষভাবে দেখবে না, সমস্ত জাতিকে নিয়ে চলার চেষ্টা করবে। অর্থাৎ একটা সাম্রাজ্যের মধ্যে বিভিন্ন জাতির বসবাস থাকবে। তৃতীয় বৈশিষ্ট্য কি আছে সেটা দেখবো। দেখো তৃতীয় বৈশিষ্ট্য হিসাবে যেটা রাখা হয়েছে যে জোট সাম্রাজ্য। আমি সাম্রাজ্যের সংজ্ঞা প্রসঙ্গে আমি বললাম কি যে বিভিন্ন রাজ্যের সমন্বয়ে একটা সাম্রাজ্য গড়ে ওঠে। তাহলে দেখো যে একটা দুটো রাজ্য নয়, বিভিন্ন রাজ্যের সমন্বয়ে একটা সাম্রাজ্য গড়ে ওঠে। যেমনটি আমরা যে অশোকের যে সাম্রাজ্য সেটা হচ্ছে 5টি প্রদেশ নিয়ে গড়ে উঠেছিল, তেমনই হচ্ছে আকবরের সেটা হচ্ছে 47টি। তাহলে দেখো এই ধরনের যে সংখ্যাগুলো বলছি, এই সংখ্যাগুলোকে যদি জুড়ে দেওয়া যায় তাহলে এক একটা প্রদেশ বা রাজ্য যেগুলো নিয়ে একটা সাম্রাজ্য গড়ে ওঠে তাহলে সেটাকে বলবো অবশ্যই জোটবদ্ধ। তার কারণ প্রথমে দুটো ছিল, তারপরে একটা হলো, তারপর দুটো হলো। তাহলে এইভাবে দেখো যে রাজ্যের বা প্রদেশের যে সংখ্যাটা এইভাবে আস্তে আস্তে বাড়তে থাকে এবং সেগুলোকে কিন্তু জুড়ে দেওয়া হয়। তাহলে এইভাবে একটার পর একটা জুড়ে দেওয়া হয়। তার কারণ আমরা জানি যে মৌর্য সম্রাট অশোক, তার আগে হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য যে রাজ্য সীমা যেটা রেখে গিয়েছিল বিন্দুসারের জন্য, এবং বিন্দুসার সেই রাজ্য সীমাকে আবার বাড়িয়েছিল এবং অশোক আবার বাড়িয়েছিল। তাহলে দেখো এইভাবে আস্তে আস্তে 2 + 1 + 2 মানে এইভাবে হচ্ছে আস্তে আস্তে সংখ্যা জুড়ে বা জোটবদ্ধ হয়ে একটা সাম্রাজ্য গড়ে ওঠে, একটা বিশাল আকার সাম্রাজ্য গড়ে ওঠে। তাহলে সেই কারণে বলা হচ্ছে যে বৈশিষ্ট্য হিসাবে যে জোট সাম্রাজ্য। অর্থাৎ একটা সাম্রাজ্যের বৈশিষ্ট্য হচ্ছে যে জোট সাম্রাজ্য, বিভিন্ন রাজ্য বা প্রদেশের সমন্বয়ে বা জোটে গঠিত হয়। অর্থাৎ সেই কারণে এটাকে বলা হচ্ছে যে জোট সাম্রাজ্য। তাহলে দেখো পরের বৈশিষ্ট্য কি আছে সেটা দেখবো। পরের বৈশিষ্ট্য যেটা রাখা হয়েছে সেটা হচ্ছে সাম্রাজ্যবাদের নীতি অনুসরণ। অর্থাৎ যে একটা সাম্রাজ্যের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হিসাবে সাম্রাজ্যবাদের নীতি অনুসরণ। তাহলে দেখো একটা সাম্রাজ্যের সৃষ্টির আগে কিন্তু সাম্রাজ্যবাদী বা সাম্রাজ্যবাদের আগে সৃষ্টি হবে। তার কারণ আমরা প্রত্যেকে জানি যে ঔপনিবেশিক যে সমস্ত দেশগুলো ভারতবর্ষে সাম্রাজ্য বিস্তার করেছিল তারা প্রথমে ভারতবর্ষে এসেছিল বিভিন্ন বণিক গোষ্ঠীর ছদ্মবেশে, এবং তারা আস্তে আস্তে যে বাজার দখল করতে থাকে এবং বাজার দখল করতে করতে তারা তাদের যে সাম্রাজ্যের বিস্তার ঘটিয়েছিল। অর্থাৎ
সাম্রাজ্য আগে সৃষ্টি হয়নি, আগে সৃষ্টি হয়েছিল সাম্রাজ্যবাদের। তাহলে সাম্রাজ্যবাদের যে নীতি সেটা অনুসরণ করত যে সাম্রাজ্য। তাহলে সাম্রাজ্যবাদী নীতি বলতে এখানে আমরা যেটা বুঝে থাকি, যার মাধ্যমে একটা সাম্রাজ্যের প্রসার ঘটবে। অতএব আমরা উদাহরণ হিসাবে আমরা বলতে পারি যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে এসেছিল, তারা ভারতবর্ষে একটা বিশাল একটা সাম্রাজ্য গড়ে তুলেছিল। ভারতবর্ষে প্রায় 200 বছর রাজত্ব করেছিল, 200 বছর রাজত্ব করেছিল। তাহলে এই 200 বছর রাজত্ব করার যে পিছনে, একটা বিশাল সাম্রাজ্য তৈরি করার পিছনে বিশেষ হাত ছিল সাম্রাজ্যবাদী নীতি। অর্থাৎ আমরা প্রত্যেকে জানি যে লর্ড ডালহৌসি তৈরি করেছিল কি? সত্যবিলোপ নীতি তৈরি করেছিল, সত্যবিলোপ নীতি, সত্যবিলোপ নীতি। তাহলে লর্ড ডালহৌসি সত্যবিলোপ নীতি তৈরি করেছিল এবং লর্ড ওয়েলেসলি তৈরি করেছিল অধীনতামূলক মিত্রতা নীতি, অধীনতামূলক মিত্রতা নীতি। তাহলে এই দুটো নীতির বৈশিষ্ট্য আমরা প্রত্যেকেই জানি, তবু আরেকবার বলছি। দেখো যে সত্যবিলোপ নীতির মাধ্যমে যেটা বলা হয়েছিল যে কোন রাজ্যের রাজা যদি অপুত্রক অবস্থায় মারা যায় তাহলে সেই রাজ্যটি ব্রিটিশ সাম্রাজ্যে অন্তর্ভুক্ত হবে। আর অধীনতামূলক মিত্রতা নীতি লর্ড ওয়েলেসলি যেটা করেছিল কি, যে বিশেষ সেনাবাহিনী, যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিশেষ সেনাবাহিনী তাদের যদি কাছে রাখে এবং সেই সেনাবাহিনী সমস্ত কিছু যদি খরচ ভরণ পোষণের দায়িত্ব যদি সেই রাজ্যের রাজা যদি নেয়, তাহলে সেই রাজ্যকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সব দিক থেকে তাকে সাহায্য করবে। তাহলে দেখো এর মাধ্যমে যে সাতারা, সম্বলপুর, ঝাঁসি, অযোধ্যা থেকে শুরু করে যে হায়দ্রাবাদ, সমস্ত রাজ্য এই নীতি দুটোর দ্বারা ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়েছিল। তাহলে এই সাম্রাজ্যবাদী নীতি হিসাবে আমরা সত্যবিলোপ নীতি এবং অধীনতামূলক মিত্রতা নীতিকে বলতে পারি। অর্থাৎ দেখো যে এই দুটো নীতির কথা বললাম, তাছাড়াও সাম্রাজ্যবাদী নীতি অনুসরণ বা পদ্ধতি, দুটো পদ্ধতি ছিল। যে অনেক সময় হয় না কি, যে আমরা দেখেছিলাম সমুদ্রগুপ্তের সময়ে যে উত্তর এবং দক্ষিণ ভারতে, উত্তর ভারতে 9 জন রাজাকে পরাজিত করছে এবং দক্ষিণ ভারতে সে 12 জন রাজাকে পরাজিত করছে। তাহলে ভারতবর্ষে একটা বিশাল সাম্রাজ্য, তাহলে উত্তর ভারতে 9 জন রাজা এবং দক্ষিণ ভারতে 12 জন রাজাকে যে গুপ্ত সাম্রাজ্যের তাদেরকে কন্ট্রোল করা খুবই কঠিন কাজ ছিল, তার কারণ উত্তর ভারত থেকে দক্ষিণ ভারত এবং তারা ছিল মিডিলে। তাহলে এই পর্যায়ে দুটো রাজ্যের ক্ষেত্রে যে নীতি অনুসরণ করেছিল, যে গ্রহণ পরিমক্ষ নীতি, অর্থাৎ তারা তাদের যে বসতা শিকারের মাধ্যমে তাদেরকে করদ রাজ্যে পরিণত করে তাদেরকে শাসনভার ফিরিয়ে দিত। তাহলে এটা যেমন একটা নীতির কথা বললাম কি, যে করদ রাজ্যে পরিণত করা পদ্ধতির মধ্যে করদ রাজ্যে পরিণত করা একটা ছিল। আরেকটি কি ছিল কি, যে সেই রাজ্যকে সরাসরি অংশগ্রহণ করা। যেমন একটু আগে যেটা বললাম যে রাজ্যের যে প্রদেশের যে সংখ্যা, যে জোটবদ্ধ যে সরকার, অর্থাৎ জোট বাড়ানো, যে 5টা ছিল তার জায়গাতে আবার 2টো হলো, 3টে হলো, এইভাবে জোট বাড়ানো, অর্থাৎ সরাসরি সেই রাজ্যটাকে সাম্রাজ্যে অন্তর্ভুক্ত করছে। তাহলে এই দুটো পদ্ধতি অবলম্বন করত। তাহলে সাম্রাজ্যবাদী নীতি হিসাবে আমরা এই সমস্ত কিছু দেখতে পেলাম। এই ধরনের যে নীতি, যেটা হচ্ছে একটা সাম্রাজ্যের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হিসাবে রাখা হয়েছে। এছাড়াও আরেকটি বৈশিষ্ট্য রয়েছে কি, যে রাজা হবে চরম ক্ষমতার অধিকারী, অর্থাৎ রাজা কাছে থাকবে চরম ক্ষমতা। তার কারণ যে আমরা জানি কি, যে ইউরোপের যে পূর্ব রাজবংশ, এই পূর্ব রাজবংশ ছিল চরম ক্ষমতার অধিকারী। সেই রাজাগুলো তারা নিজেকে ভাবতো কি, যে ঈশ্বরের দূত হিসাবে, যে স্বয়ং ঈশ্বর তাদের মনোনীত করেছেন রাজা রূপে, অর্থাৎ তাদের ক্ষমতা হচ্ছে ঐশ্বরিক প্রদত্ত। অতএব তারা যা চাইবে, তারা যেটা মনে করবে সেটাই ঠিক, অর্থাৎ সেই রাষ্ট্রের বিরুদ্ধে কেউ কিছু বলতে পারবে না। যেমন আমরা যে পূর্ব রাজবংশের রাজা চতুর্দশ লুই, সেই সম্পর্কে জানি। চতুর্দশ লুই নিজেকে কি বলতো? আই এম দি স্টেট, আমি রাষ্ট্র, অতএব আমি যেটা বলবো সেটাই হচ্ছে ঠিক, এর ঊর্ধ্বে কেউ কিছু বলতে পারবে না। অতএব রাজা যেটা বলবে, রাজার যা করবে সেটাই হচ্ছে ঠিক। জনগণ বা প্রজা শুধু সেটা দেখবে, সেটা শুনবে এবং সেটা করবে, কিন্তু কোনো কিছু বলতে পারবে না। এই অর্থাৎ যে সাম্রাজ্যের বৈশিষ্ট্য হিসাবে একজন রাজার যে চরম ক্ষমতার অধিকারী হবে, অর্থাৎ রাজার হাতে প্রচুর পরিমাণে ক্ষমতা থাকবে,
সেই হিসাবে বৈশিষ্ট্য হিসাবে এটাকে রাখা হয়েছে। তাহলে এই হলো যে সাম্রাজ্যের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আমরা জানলাম। এবার দেখো যে প্রাচীন যুগে অনেকগুলি সাম্রাজ্য গড়ে উঠেছিল। প্রাচীন যুগে যে সাম্রাজ্যগুলো গড়ে উঠেছিল সেই সাম্রাজ্যগুলি সম্পর্কে আমাদের যে পরিচয় পর্ব, সেই পরিচয় পর্ব ঘটাবো। অর্থাৎ দেখো যে প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে মেসোপটেমিয়ায় আদি ব্যাবিলনীয় সাম্রাজ্য, দ্বিতীয় আছে আসিরীয় সাম্রাজ্য, 3 নম্বরে রয়েছে কালদীয় সাম্রাজ্য, 4-এ রয়েছে মিশরীয় সাম্রাজ্য, 5-এ হচ্ছে কার্থেজ সাম্রাজ্য, 6-এ হচ্ছে পারস্যের একেমেনীয় সাম্রাজ্য এবং সব শেষে রয়েছে ম্যাসিডোনীয় সাম্রাজ্য। তাহলে তোমাদের মনে একটা কোশ্চেন জাগতে পারে যে প্রাচীন যুগে কি এই কয়েকটি সাম্রাজ্য তৈরি হয়েছিল, আর কি কোনো সাম্রাজ্য তৈরি হয়নি? হ্যাঁ, অনেক সাম্রাজ্যই এই সময় তৈরি হয়েছিল। ভারতের ক্ষেত্রে অনেক সাম্রাজ্য তৈরি হয়েছিল, যেমন আমরা দেখতে পাই মৌর্য সাম্রাজ্য, সাতবাহন সাম্রাজ্য, গুপ্ত সাম্রাজ্য, এছাড়া হচ্ছে যে রোমান সাম্রাজ্য, ভারতের বাইরে রোমান সাম্রাজ্য বা ইসলামীয় সাম্রাজ্য, এই সমস্ত সাম্রাজ্যের সূত্রপাত ঘটেছিল। তবে আমরা আলোচনা প্রসঙ্গে এই সাম্রাজ্য কয়টি রেখেছি, এই সাম্রাজ্যগুলির সম্পর্কে আমরা জানবো। দেখো প্রাচীন যে সাম্রাজ্যগুলির মধ্যে প্রথমে যেটা আমি রেখেছি সেটা হচ্ছে মেসোপটেমিয়ায় আদি ব্যাবিলনীয় সাম্রাজ্য। তাহলে এই সাম্রাজ্য আনুমানিক 1800 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1755 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত টিকে ছিল। অর্থাৎ এটা হচ্ছে আরব মরুভূমি অঞ্চলে যে অ্যামোরাইট নামক যে গোষ্ঠী, অর্থাৎ অ্যামোরাইট নামক যে সিমেটিক গোষ্ঠী, তারা সুমের অঞ্চলে তারা বসতি স্থাপন শুরু করেছিল। তাহলে সিমেটিক গোষ্ঠী তারা হচ্ছে সুমের নামক অঞ্চলে তারা বসতি স্থাপন করেছিল এবং কালক্রমে তারা যে সুমের প্লাস হচ্ছে আক্কাদি এই দুটি অঞ্চল নিয়ে বিশাল ব্যাবিলনীয় যে সাম্রাজ্য গড়ে তুলেছিল। তাহলে বুঝতে পারছো যে সিমেটিক যে গোষ্ঠী, এই সিমেটিক গোষ্ঠী যে সুমের অঞ্চলে প্রথমে বসতি স্থাপন করছে এবং সেটা হচ্ছে আক্কাদি, সুমের প্লাস আক্কাদি নিয়ে বিশাল একটা ব্যাবিলনীয় যে সাম্রাজ্য সেটা তৈরি করছে। অর্থাৎ এই যে সাম্রাজ্য যেটা হচ্ছে 1800 খ্রিস্টপূর্বাব্দে শুরু হয় এবং 1750 যে খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত যেটা স্থায়ী ছিল, তার প্রধান শাসক ছিল সেটা হচ্ছে হামুরাবি ছিল প্রধান শাসক। হামুরাবি অর্থাৎ নামগুলো একটু কঠিন মনে হবে, যেহেতু এগুলো বাইরের দেশের নাম, তবু আমাদেরকে সেটা মনে রাখতে হবে। তাহলে দেখো যে হামুরাবি ছিল এই ব্যাবিলনীয় যে সাম্রাজ্য, এই ব্যাবিলনীয় সাম্রাজ্যের প্রধান শাসক। অর্থাৎ তারা যে সুমের এবং আক্কাদি অঞ্চলে নিয়ে যে বিশাল যে ব্যাবিলনীয় সাম্রাজ্য তৈরি করেছিল, সেই সাম্রাজ্যের উত্তর পূর্ব পশ্চিম বিভিন্ন জায়গায় তারা তাদের যে বিস্তার ঘটাতে সক্ষম হয়েছিল, সেটা কার দ্বারায়? সেটা হচ্ছে হামুরাবি। যে হামুরাবির দ্বারা তারা যে বিস্তার ঘটাতে সক্ষম হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত যে 1750 খ্রিস্টাব্দে নাগাদ যে ক্যাসাইট, 1750 খ্রিস্টাব্দ নাগাদ যে ক্যাসাইট নামক যে গোষ্ঠী, ক্যাসাইট নামক যে গোষ্ঠী, সেই ক্যাসাইট নামক যে গোষ্ঠীর দ্বারা আক্রান্ত হয় এই সাম্রাজ্য এবং এই গোষ্ঠীর হাতে পতন হয়েছিল। তাহলে বুঝতে পারছো কি যে আরব অঞ্চলের যে একটা গোষ্ঠী, সেই গোষ্ঠী যে সূত্রপাত ঘটেছিল 1800 খ্রিস্টপূর্বাব্দে এবং তার পতন ঘটছে 1750, সেটা হচ্ছে ক্যাসাইট নামক যে গোষ্ঠী, সেই গোষ্ঠীর আক্রমণের দ্বারা এই ব্যাবিলনীয় যে সাম্রাজ্য, এই সাম্রাজ্যের বিনাশ ঘটছে, অর্থাৎ পতন ঘটছে। পরবর্তীতে কি আছে দেখবো, আসিরীয় সাম্রাজ্য। প্রাচীন যুগের আরেকটি শক্তিশালী যে রাষ্ট্র তথা সাম্রাজ্য ছিল সেটা হচ্ছে আসিরীয় সাম্রাজ্য। এই আসিরীয় সাম্রাজ্য যে টাইগ্রিস নদী, সেই টাইগ্রিস নদীর যে তীরবর্তী একটা রাষ্ট্র ছিল, সেটাকে বলা হতো আবার অসুর রাষ্ট্র। অসুরদের বসবাস ছিল। নামটা শুনে একটু অদ্ভুত লাগলেও সেটা হচ্ছে অসুর রাষ্ট্র। যে টাইগ্রিস নদী তার যে তীরবর্তী যে অঞ্চল, সেখানে এদের বসবাস ছিল। আর এই আসিরীয় সাম্রাজ্যের সূত্রপাত ঘটেছিল
1900 খ্রিস্টপূর্বাব্দে 1900 খ্রিস্টপূর্বাব্দে এবং তার পতন ঘটেছিল 609 খ্রিস্টপূর্বাব্দে। তাহলে দেখো যে এই আসুরীয় সাম্রাজ্য বা অসুর সাম্রাজ্য বলতে পারো, এই অসুর সাম্রাজ্যের যে প্রধান তথা প্রথম শাসক ছিল তার নাম হচ্ছে তুরিয়া। তুরিয়া ছিল প্রথম শাসক, অর্থাৎ তুরিয়ার হাত ধরেই যে সাম্রাজ্য বিস্তারের যে পথ চলা সেটা আমরা দেখতে পাই। বোঝা গেল? তাহলে দেখো যে তুরিয়াকে বলতে পারো যে আসুরীয় যে সাম্রাজ্য, টাইগ্রিস নদীর যে তীরবর্তী অঞ্চলে যে অসুরদের যে বসবাস, যার নাম যে সাম্রাজ্যটা তারা গড়ে তুলেছিল সেটা হচ্ছে আসুরীয় যে সাম্রাজ্য। এই সাম্রাজ্যের যে শাসক ছিলেন তার নাম হচ্ছে তুরিয়া। এই তুরিয়ার হাত ধরেই আসুরীয় যে সাম্রাজ্যের সূত্রপাত ঘটেছিল। কিন্তু দেখো যে এই তুরিয়া কিন্তু সম্রাট উপাধি নেননি, অর্থাৎ তিনি সাম্রাজ্যের সূত্রপাত ঘটিয়েছিল কিন্তু সম্রাট যে উপাধি তিনি নেননি, সম্রাট বা রাজা উপাধি তিনি নেননি। অর্থাৎ এই যে সম্রাট উপাধিটা যিনি নিয়েছিলেন তার নাম হচ্ছে উবাল্টি এই উপাধিটা, সম্রাট যে উপাধিটা উবাল্টি নিয়েছিলেন। তাহলে দেখো, তাহলে দুজন রাজার নাম আমরা বললাম, তুরিয়া এবং উবাল্টি। এখান থেকে দুটো কিন্তু অবজেক্টিভ কোশ্চেন, ভালো কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে। তাহলে উবাল্টি উপাধি, তাহলে এটা বলতে পারে কি যে কোন আসুরীয় সাম্রাজ্য সম্রাট উপাধিটা নিয়েছিল, এবং এটাও আসতে পারে যে প্রথম শাসক কে ছিল, তাহলে এটা বলতে পারবে, বা প্রতিষ্ঠাতা কে ছিল, তাহলে তোমরা নির্দ্বিধায় বলতে পারবে যে তুরিয়া। তাহলে দেখো যে তুরিয়া এবং উবাল্টি এটাকে যেমন বললাম, তাহলে তোমাদের মনে একটা কোশ্চেন জাগতে পারে, তাহলে এই আসুরীয় সাম্রাজ্যের এই দুজনের মধ্যে কি প্রধান শাসক ছিলেন, শক্তিশালী শাসক ছিলেন? তখন কিন্তু এর উত্তর কিন্তু না হবে। তার কারণ আরেকজন যে শক্তিশালী সম্রাট ছিলেন যার নাম হচ্ছে সালমানেস। তাহলে তিনি ছিলেন যে আসুরীয় সাম্রাজ্যের একজন শক্তিশালী সম্রাট, এবং এর হাত ধরেই আসুরীয় সাম্রাজ্যের যে সম্প্রসারণ সেটা ঘটেছিল। এবং এই সালমানেসের হাত ধরে যে এতটা সাম্রাজ্য বৃদ্ধি হয়েছিল সেটা অন্যান্য যে রাজাদের আমলে হয়নি। এর পরবর্তীতে অনেক রাজা এসেছিলেন কিন্তু ইনার মতো হয়নি। তাহলে সালমানেসের পর আমরা প্রত্যেকে জানি কি যে যখন একজন মহান, একটা রাজ্যের মহান সম্রাট যখন বেরিয়ে যায় না, সেই মহান সম্রাটের যখন মৃত্যু হয় তারপরে সেই সাম্রাজ্য কিছুটা দুর্বল হয়ে যায়। যেমন হচ্ছে আমরা যে মৌর্য সম্রাট অশোক দেখেছিলাম, অশোকের মৃত্যুর পর যে মৌর্য বংশ একেবারে দুর্বল হয়ে গেছিল, তার পরবর্তী শাসকরা ছিল দুর্বল। তেমনই হচ্ছে সালমানেসের যে মৃত্যুর পর যে আসুরীয় সাম্রাজ্য কিছুটা হলো দুর্বল হয়ে গেছিল, এবং তখন আরেকজন যে পরবর্তী যে রাজা সেটা হচ্ছে প্রথম পাল নব্য আসুরীয়, যে আসুরীয় সাম্রাজ্যটিকে বাঁচানোর চেষ্টা তিনি প্রচুর করেছিলেন এবং সাম্রাজ্য বিস্তারের প্রচেষ্টাও তিনি কম করেননি। তা সত্ত্বেও এই সময়ে মেডেস এবং কালডিও, এই সময়ে মেডেস ও কালডিও নামক যে দুটি বংশ যারা যে আসুরীয় সাম্রাজ্যের উপর কন্টিনিউ আক্রমণ শুরু করেছিল, তারা প্রতিনিয়ত তাদের যে আক্রমণ, এই আক্রমণের দ্বারা যে আসুরীয় সাম্রাজ্যকে ক্ষত বিক্ষত করে তুলেছিল, এবং শেষ পর্যন্ত যে 612 খ্রিস্টাব্দে 612 খ্রিস্টপূর্বাব্দে যে নেনেব যে নগরটা সেটা ধ্বংস করছে। নেনেব বা নিনেব, ঠিক আছে, নিনেব যে নগরীটা সেটা 612 এই 612 খ্রিস্টপূর্বাব্দে ধ্বংস হচ্ছে। কাদের আক্রমণে? মেডেস এবং কালডিও। অর্থাৎ মেডেস এবং কালডিও এদের আক্রমণে যে অন্যতম গুরুত্বপূর্ণ যে নগর আসুরীয় সাম্রাজ্যের নিনেব, এই নিনেব যে নগরটার পতন ঘটাচ্ছে। তাহলে একটা জিনিস একটু ভাববার চেষ্টা করো, একটা দেশের বা একটা রাজ্যের যখন একটা গুরুত্বপূর্ণ যে শহর বা নগর তার যখন পতন ঘটবে, তখন সে দেশটা বা রাজ্যটা একেবারে পঙ্গু হয়ে যাবে, তাদের আর কিছু করার থাকে না। সেই রকমই দেখো যে নিনেব যে নগরীটা, যে মেডেস এবং কালডিও তারা যখন ধ্বংস ঘটাচ্ছে, তখন আসিরীয় সাম্রাজ্য
একেবারে দুর্বল হয়ে পড়ছে এবং 2 থেকে 3 বছরের মধ্যে 609 খ্রিস্টপূর্বাব্দে কি হচ্ছে যে পুরোপুরি ভাবে আসুরীয় যে সাম্রাজ্য, এই আসুরীয় সাম্রাজ্যের পতন ঘটছে। এবং তারপরে আমরা দেখতে পাবো যে এই যে দুইটি রাজবংশ যে মেডেস এবং কালদীয়, এর মধ্যে কালদীয় একটা বিশাল একটা শক্তিশালী সাম্রাজ্যে পরিণত হচ্ছে। তো কালদীয় সম্পর্কে পরবর্তী যে স্লাইডে আমরা দেখব। দেখো তাহলে এবার হচ্ছে কালদীয় সাম্রাজ্য। তাহলে কালদীয় সাম্রাজ্য সম্পর্কে আসুরীয় সাম্রাজ্যের সময় আমরা কিছুটা আলোচনা করলাম কি যে কালদীয় সাম্রাজ্যটা কিভাবে ক্ষমতায় আসছে, তার কারণ তারা আসুরীয় সাম্রাজ্যের পতন ঘটিয়েছিল, তাই তো। তাহলে দেখো এই কালদীয় সাম্রাজ্য 626 খ্রিস্টপূর্বাব্দ থেকে যে 539 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত টিকে ছিল। এই যে কালদীয় সাম্রাজ্য, এই কালদীয় সাম্রাজ্য ছিল প্রাচীন যুগের একটা শক্তিশালী সাম্রাজ্য। তার কারণ এই কালদীয় সাম্রাজ্যের ইতিহাস ছিল খুবই আলোচনা করার মতো এর ইতিহাস, অর্থাৎ খুবই জাঁকজমকপূর্ণ। তাহলে দেখো যে কালদীয় সাম্রাজ্য, এই কালদীয় যে সাম্রাজ্য সেটা হচ্ছে যে কালদীয় রাজতন্ত্র এবং যে চণ্ডীযান রাজতন্ত্রের প্রতিষ্ঠাতা ছিলেন নবপলসার। নবপলসার নামক যে ব্যক্তি, সেটা ছিল নবপলসার নামক ব্যক্তি এই সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন। তাহলে কালদীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন বা চণ্ডীযান যে রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন নবপলসার নামক ব্যক্তি। তাহলে তিনি ছিলেন প্রতিষ্ঠাতা, তিনি শক্তিশালী সম্রাট ছিলেন না, তিনি ছিলেন প্রতিষ্ঠাতা। একদিক থেকে শক্তিশালী বলতেই পারো, তার কারণ আসুরীয় সাম্রাজ্যের সাথে যে যুদ্ধ করেছিলেন তিনি, সেদিক থেকে বলতে পারো। কিন্তু যে প্রধান যে শক্তিশালী সম্রাট হিসাবে সেটা বলতে পারো না। তার কারণ যখন আমরা যে পরবর্তী যে সম্রাট যার নাম নেবুচাঁদনেজার, অর্থাৎ তার যখন ইতিহাসটা আমরা জানবো, তখন তোমরা কিন্তু সেই যে আসুরীয় সাম্রাজ্যের সঙ্গে যে যুদ্ধ নবপলসারের, সেই দিক থেকে তখন নেবুচাঁদনেজার তার কৃতিত্বকে বেশি প্রাধান্য দিবে। তাহলে দেখো যে এর পরবর্তীতে তিনি সিংহাসনে বসেছিলেন নেবুচাঁদনেজার, অর্থাৎ এই যে নেবু, তিনি কি এমন করেছিলেন তার জন্য যে কালদীয় সাম্রাজ্যের গৌরব বৃদ্ধি পেয়েছিল। তিনি যে কাজটি যেটা করেছিলেন, খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ তিনি করেছিলেন কি, জেরুজালেমের ধ্বংস করেছিলেন। তার আগে তিনি যে মিশরীয়দের সিরিয়া থেকে বিতরণ করেছিল। কোথা থেকে বিতরণ করেছিল? সিরিয়া থেকে মিশরীয়দের তিনি বিতাড়িত করেছিলেন। তাহলে দেখো সিরিয়া থেকে তিনি মিশরীয়দের বিতাড়িত করেছিলেন, তাহলে সিরিয়া তার সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়েছিল, সেটা তো জানি। এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটা হচ্ছে তিনি জেরুজালেম ধ্বংস করেছিলেন। জেরুজালেম যে বিখ্যাত যে শহর জেরুজালেম, তো সেই সাম্রাজ্য, সেই শহরটাকে তিনি ধ্বংস করেছিলেন। এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, তিনি যে জেরুজালেম ধ্বংস করে জেরুজালেম থেকে ইহুদি উদ্ধার করেছিলেন। তিনি ইহুদেরকে উদ্ধার করেছিলেন, অর্থাৎ যে 586 যে খ্রিস্টপূর্বাব্দে তিনি কি করেছিলেন, যে জেরুজালেম ধ্বংস করেছিলেন। এবং ধ্বংস করে সেখানে বন্দী ছিল অনেক ইহুদি, অনেক ব্যাবিলনীয় যে ইহুদি সেখানে বন্দী ছিল। তাহলে তিনি জেরুজালেম ধ্বংস করে সেই ইহুদিদের তিনি কি করেছিলেন, তিনি মুক্ত করেছিলেন। সেই কারণে তো নেবুকে বলা হতো যে ব্যাবিলনীয় বন্দী দশা, অর্থাৎ ব্যাবিলনীয় বন্দী দশা হিসেবে যে নেবুচাঁদনেজার, তাকে বলা হতো ব্যাবিলনীয় বন্দী দশা। ইহুদিদের তিনি মুক্ত করেছিলেন, এই কারণে তাকে এই উপাধিটা দেওয়া হয়েছিল। তাহলে দেখো, তাহলে আমরা যে কালদীয় যে সাম্রাজ্য, এই কালদীয় সাম্রাজ্য, সেখানে আমরা যে ইতিহাসগুলো আমরা জানতে পারলাম, যেখানে যে জেরুজালেম যে ধ্বংসের যে বিষয়টা সেটা আমরা জানতে পারলাম 586, এবং সেখান থেকে যে ইহুদিদের যে মুক্ত কে করেছিল সেটাও আমরা এখান থেকে জানতে পারলাম। তো তাহলে এই ধরনের কোশ্চেনগুলো খুবই পরীক্ষাতে আসে, কি জেরুজালেম কে ধ্বংস করেছিল, কত সালে ধ্বংস করেছিল, এই ধরনের কোশ্চেনগুলো আসে। এবং ব্যাবিলনীয় বন্দিদশা কার উপাধি ছিল, কাকে দেওয়া হয়েছিল,
এই ধরনের কোশ্চেন গুলো খুবই আসে। তাহলে এই জিনিসগুলো তোমাদেরকে খুবই ভালোভাবে পড়তে হবে এবং জিনিসগুলোকে মনে রাখতে হবে, না মনে রাখলে কিন্তু হবে না। তার কারণ এমসিকিউ কোশ্চেন খুবই খুঁটিনাটি ভাবে দেওয়া থাকবে এবং তোমাদেরকে ভালোভাবে সমস্ত কিছু পড়তে হবে। তাহলে দেখো, তাহলে এই যে ক্যালেডিয়া সাম্রাজ্য, এই ক্যালেডিয়া সাম্রাজ্য কাদের হাতে পরাজয় ঘটেছিল সেটা আমরা দেখব। তাহলে দেখো, ক্যালেডিয়া সাম্রাজ্য, প্রত্যেকটা সাম্রাজ্যের যেমন উত্থান ঘটেছে তার পতন ঘটেছে, সেটা আমরা জানি। ইতিহাসের ছাত্র হিসাবে আমরা প্রত্যেকেই এটা বলতে পারবো কি যে প্রত্যেকটা সাম্রাজ্যের যেমন উত্থান ঘটে তার পতন কিন্তু ঘটে, পতন আছে তার পতনও আছে। তাহলে দেখো যে ক্যালেডিয়া যে সাম্রাজ্য, এই ক্যালেডিয়া সাম্রাজ্য পার্সিকদের আক্রমণ, অর্থাৎ পারস্যের যে আক্রমণ, পার্সিকদের আক্রমণ যে 539, এই 539 খ্রিস্টপূর্বাব্দে যে পার্সিকদের আক্রমণ, এই আক্রমণের ফলে এই সাম্রাজ্যের পতন ঘটেছিল। অর্থাৎ একটা সুন্দর একটা সাম্রাজ্যের পতন পার্সিকদের হাত ধরেই হয়েছিল, এটা আমরা এই আলোচনার মাধ্যমে আমরা জানতে পারলাম। তাহলে দেখো যে পরবর্তী সাম্রাজ্যটা কি আছে সেটা দেখবো। দেখো, প্রাচীন কালের যে সমস্ত সাম্রাজ্যগুলির উদ্ভব ঘটেছিল তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মিশরীয় সাম্রাজ্য। তাহলে মিশর সম্পর্কে আমরা প্রত্যেকেই জানি, আমরা যে নিচু ক্লাসে পড়ে এসেছি যে মিশরের পিরামিড দেখতে পাচ্ছ, যে মিশরের পিরামিড এবং মিশরের যে রাজা তাকে কি বলা হতো, প্রত্যেকেই পারবে, সেটা হচ্ছে ফেরাও, তাই তো, ফেরাও। তাহলে মিশরের রাজাকে বলা হতো ফেরাও। তাহলে মিশরীয় সাম্রাজ্য, অর্থাৎ মিশরীয়রা একটা বিশাল একটা সাম্রাজ্য গড়ে তুলেছিল, সেই কাহিনীটা আমরা এর মাধ্যমে জানবো। তাহলে দেখো যে 1580 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1090 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত যে মিশরীয় সাম্রাজ্য সেটা ছিল, টিকে ছিল। তাহলে মিশরীয় সাম্রাজ্য যেটা ছিল তার প্রধান শাসক কে ছিল সেটা আমরা দেখব এবং প্রথম শাসক কে ছিল সেটাও আমরা দেখব। তার কারণ প্রথম আরো হাত ধরেই তো কোনো সাম্রাজ্যের সূত্রপাত হয়, তাই তো, হ্যাঁ। তো তাহলে দেখো যে প্রথম আহমেজের হাত ধরে, প্রথম আহমেজ তার হাত ধরেই যে মিশরীয় যে সাম্রাজ্য তার উত্থান ঘটেছিল। তাহলে দেখো, তার উত্থান ঘটেছিল কিন্তু সম্প্রসারণ তার হাত ধরে হয়নি, তার যে উত্তরাধিকারী যে সম্রাট যারা ছিল তাদের হাত ধরেই হয়েছিল এবং তার যে যোগ্য উত্তরাধিকারী তার হাত ধরে যে প্যালেস্টাইন এবং ও যে ফিনিসীয়, অর্থাৎ প্যালেস্টাইন এবং ফিনিসীয় এই সমস্ত জায়গায় আধিপত্য স্থাপন করেছিল। তাহলে কোন কোন জায়গায়? প্যালেস্টাইন ও ফিনিসীয়। তাহলে দেখো, প্যালেস্টাইন এবং ফিনিসীয় এই দুটো জায়গাতে তার যে উত্তরাধিকারী, অর্থাৎ প্রথম আহমেজের যে উত্তরাধিকারী তারা কি করেছিল, তারা যে আধিপত্য বিস্তার ঘটিয়েছিল, প্রথম আহমেদ যেটা পারেনি। এবং এই সময়ে অর্থাৎ মিশরীয় সাম্রাজ্যের সব থেকে শক্তিশালী এবং উল্লেখযোগ্য শাসক ছিলেন, তিনি হচ্ছেন তৃতীয় থুটমোস। অর্থাৎ শক্তিশালী শাসক ছিলেন, কে ছিল? তৃতীয় থুটমোস। নামগুলো দেখো একটু অন্য ধরনের মনে হচ্ছে, কিন্তু তোমাদের মনে রাখতে হবে তৃতীয় থুটমোস ছিলেন যে মিশরীয় সাম্রাজ্যের সব থেকে শক্তিশালী এবং উল্লেখযোগ্য শাসক। তার কারণ তার হাত ধরেই মিশরীয় সাম্রাজ্যের বিস্তার প্রচুর হয়েছিল। অর্থাৎ যে নীল নদ, আমরা জানি নীল নদ থেকে যে ইউফ্রেটিস নদী, আমরা আগের আলোচনাতে টাইগ্রিস নদীর নাম পেয়েছি। তাহলে ইউফ্রেটিস যে নদী, অর্থাৎ নীল নদের যে অববাহিকা থেকে ইউফ্রেটিস নদীর যে অববাহিকা পর্যন্ত একটা বিশাল সাম্রাজ্যের সূত্রপাত হয়েছিল। কার হাত ধরে? তৃতীয় থুটমোসের হাত ধরে এক বিশাল মিশরীয় সাম্রাজ্যের সূত্রপাত ঘটেছিল। অর্থাৎ এই যে মিশরীয় যে সাম্রাজ্য যার উত্থান ঘটেছিল প্রথম আহমেদের হাত ধরে এবং তৃতীয় থুটমোসের হাত ধরে একটা বিশাল একটা সাম্রাজ্য তৈরি হয়েছিল এবং তিনি সব সময় বিভিন্ন যুদ্ধরত ছিলেন। অর্থাৎ তিনি সব সময় বিভিন্ন দেশের সঙ্গে, কোনো না কোনো দেশের সঙ্গে যুদ্ধ করতেই ব্যস্ত ছিলেন এবং তাদের মধ্যে যে সমস্ত
রাজ্যগুলোকে তিনি সরাসরি শাসনভার গ্রহণ করতেন না, তাদেরকে করদ রাজ্যে পরিণত করতেন। তেমন হচ্ছে করদ রাজ্যে যে পরিণত করেছিলেন তাদের মধ্যে হচ্ছে ফিনিসিয়া, তারপরে হচ্ছে হিটাইট ক্যানন, তাহলে হিটাইট ক্যানন, এই সমস্ত যে রাজ্যগুলোকে তিনি করদ রাজ্যে পরিণত করেছিলেন। তার মধ্যে আর একটা উল্লেখযোগ্য রাজ্যের মধ্যে পাবে যে আসিরীয় সম্পর্কে আগে আমরা আলোচনা করলাম। তো এই আসিরীয় রাজ্যকেও যে তৃতীয় থুটমস তিনি কি করেছিলেন, করদ রাজ্যে পরিণত করেছিলেন। করদ রাজ্য মানে তোমরা প্রত্যেকে জানো যে করদ মানে হচ্ছে কর, অর্থাৎ যে কিছু টাকার বিনিময়ে কোন একটা রাজ্য পরাজিত হলো সে রাজার কাছে, যখন পরাজিত হলো সেই রাজ্যকে তার রাজত্ব ফিরিয়ে দেওয়া হলো রাজাকে, এবং সেটা ফিরিয়ে দিল কিসের বিনিময়ে, সেটা ফিরিয়ে দেওয়া হলো কিছু টাকার বিনিময়ে। কি যে কর দিবে, বাৎসরিক এত টাকা যে কর তোমাকে দিতে হবে, তাহলে তোমার রাজ্য তুমি ফিরে পাবে, যেটাকে বলা হচ্ছে গ্রহণ পরমক্ষ নীতি, যেটা সমুদ্রগুপ্ত যে গ্রহণ করেছিল উত্তর এবং দক্ষিণ ভারতের ক্ষেত্রে। অতএব সে বসতা শিকারের মাধ্যমে সে একটা কর দিতে পারবে বা দিবে, এরকম একটা প্রতিশ্রুতি দিয়ে সে তার রাজ্য ফিরে পেয়েছিল, অর্থাৎ করদ রাজ্য। এইরকমই হচ্ছে তৃতীয় থুটমস, তিনি ফিনিসিয়া, হিটাইট, ক্যানন, আসিরীয় প্রভৃতি রাজ্যগুলিকে করদ রাজ্যে পরিণত করেছিলেন। তাহলে দেখো যে মিশরীয় সাম্রাজ্যের যে নীলনদ থেকে ইউফ্রেটিস নদী পর্যন্ত যে বিশাল একটা সাম্রাজ্যের তৈরি করেছিলেন যে তৃতীয় থুটমস, তার বিশাল আকার যে সাম্রাজ্য, এই সাম্রাজ্যের জন্য একে বলা হতো মিশরীয় নেপোলিয়ন বলা হতো, নেপোলিয়ন, অর্থাৎ বিরাট যে সাম্রাজ্যের জন্য। তার কারণ আমরা প্রত্যেকে জানি যে নেপোলিয়ন বোনাপার্ট সে পুরো ইউরোপে তার আধিপত্য বিস্তার করেছিল। শুধু ইউরোপ না, ইউরোপের বাইরে তিনি আধিপত্য বিস্তার করেছিলেন, অন্যান্য দেশকে তার বসতা স্বীকার করতে বাধ্য করেছিলেন। তো তাহলে দেখো তার যে বিশাল আকার যে সাম্রাজ্য, যে তৃতীয় থুটমস, নেপোলিয়নের বিশাল সাম্রাজ্য ছিল, এই কারণে তাকে বলা হয়েছে মিশরীয় নেপোলিয়ন। যেমন সমুদ্রগুপ্তকে বলা হতো ভারতীয় নেপোলিয়ন, তার কারণ উত্তর, দক্ষিণ, মধ্য, পূর্ব, পশ্চিম বিভিন্ন জায়গাতে তার যে বিভিন্ন জায়গা তার আধিপত্য বিস্তার, এই সমস্ত দিক থেকে বলা হতো ভারতীয় নেপোলিয়ন। সেরকম হচ্ছে দেখো মিশরীয় নেপোলিয়ন বলা হতো যে তৃতীয় থুটমসকে। তাহলে দেখো এত সুন্দর একটা সাম্রাজ্যের উপহার দিয়েছিলেন, এত বড় একটা সাম্রাজ্যের উপহার দিয়েছিলেন, তা সত্ত্বেও এই সাম্রাজ্যের পতন ঘটেছিল কত খ্রিস্টাব্দে, 525। অর্থাৎ এত সুন্দর একটা সাম্রাজ্যের উপহার দিয়েছিলেন তৃতীয় থুটমস, তা সত্ত্বেও যে মিশরীয় সাম্রাজ্যেরও একদিন পতন ঘটেছিল। পরবর্তীতে দেখব কোন সাম্রাজ্য রয়েছে, কার্থেজ সাম্রাজ্য। প্রাচীন সাম্রাজ্যগুলির মধ্যে আরেকটি উল্লেখযোগ্য সাম্রাজ্য ছিল কার্থেজ সাম্রাজ্য। এই কার্থেজ সাম্রাজ্যের উত্থান ঘটেছিল টায়ারের ফিনিসীয়দের হাত ধরে। ফিনিসীয়দের হাত ধরে কার্থেজ সাম্রাজ্যের যে উত্থান ঘটেছিল। এই কার্থেজ সাম্রাজ্যের রাজধানী ছিল কার্থেজ নগরী ছিল এই কার্থেজ সাম্রাজ্যের রাজধানী। এবং দেখো যে এই কার্থেজ সাম্রাজ্যের প্রধান যে শত্রু ছিল, এই কার্থেজ সাম্রাজ্যের প্রধান শত্রু ছিল কে, রোম সাম্রাজ্য ছিল এই কার্থেজ সাম্রাজ্যের প্রধান শত্রু। তাহলে প্রধান শত্রু মানে বুঝতে পারছো কি যে তারা সবসময় যে একেবারে সবসময় দৃষ্টি রাখতো এই কার্থেজ সাম্রাজ্যের ওপর। রোম সাম্রাজ্য সবসময় নজর রাখতো, তার কারণ এই কার্থেজের যে প্রাকৃতিক যে পরিবেশ, বাণিজ্যিক যে পরিবেশ, যে অর্থনৈতিক দিক থেকে সব দিক থেকে এগিয়ে ছিল কার্থেজ যে নগরটা। তো কার্থেজ নগরটা যে রোম সাম্রাজ্য সবসময় তারা ভাবতো এই কার্থেজ শহরটাকে যে কোনো উপায়ে তাদেরকে রোম সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করতে হবে। অতএব এই কার্থেজ শহরটাকে আমাদের যে কোনো উপায়ে সেটাকে দখল করতে হবে। সে কারণে দেখো যে 800 খ্রিস্টপূর্বাব্দ থেকে যে 146 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত যে অল্প সময় যে টিকে রয়েছিল এই সাম্রাজ্য, তো এই সাম্রাজ্যের
দিকে সবসময় নজর রেখেছিল রোম সাম্রাজ্য। অতএব এই সময়ের মধ্যে যে পিউনিকের যুদ্ধ এই সময়ের মধ্যে হয়েছিল, 3টি পিউনিকের যুদ্ধ। যে রোম এবং কার্থেজের মধ্যে কয়টি পিউনিকের যুদ্ধ হয়েছিল? 3টি পিউনিকের যুদ্ধ। তাহলে পিউনিক যুদ্ধ, এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ যে পিউনিকের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? রোম এবং কার্থেজের মধ্যে পিউনিকের যুদ্ধ হয়েছিল। এবং কয়টি পিউনিকের যুদ্ধ হয়েছিল, এই কোশ্চেনটাও পরীক্ষাতে আসার মতো কি, যে কয়টি পিউনিকের যুদ্ধ হয়েছিল? 3টি পিউনিকের যুদ্ধ হয়েছিল। এবং সবকটা পিউনিক যুদ্ধে পরাজিত হয়েছিল কে? কার্থেজ। সবকটা যুদ্ধে পরাজিত হয়েছিল কার্থেজ। তাহলে পিউনিকের যুদ্ধে পরাজিত হয়েছিল কে? বুঝতে পারলাম যে কার্থেজ, রোম সাম্রাজ্যের হাতে কার্থেজের পরাজয় ঘটেছিল। তাহলে একটা কোশ্চেন আমাদের মধ্যে জানতে পারে যে একটা প্রধান শত্রু দেশ হচ্ছে রোম, তাহলে রোমের বিরুদ্ধে কি কার্থেজ কোনো প্রকার অ্যাকশন নেননি বা কোনো প্রকার পদক্ষেপ গ্রহণ করেনি, বা কোনো শক্তিশালী সেরকম সম্রাট ছিল না যে কার্থেজের মোকাবিলা করতে পারে? এই কোশ্চেনটা কিন্তু জাগবে। হ্যাঁ, সে সময় ছিল যে সম্রাট হ্যানিবল ছিল যে কার্থেজ সাম্রাজ্যের একজন শক্তিশালী যে সম্রাট। এই হ্যানিবল অনেক চেষ্টা করেছিল, তিনি যে একটা সুগঠিত একটা সেনাবাহিনী তৈরি করেছিল, যে রোমের যে আক্রমণ থেকে কার্থেজ নগরকে বাঁচানোর জন্য তিনি অনেক চেষ্টা করেছিল, কিন্তু সে সফল হতে পারেনি। সে যদি সফল হতো তাহলে হয়তো ইতিহাসের পাতায় তার নামটা স্বর্ণ অক্ষরে লেখা থাকতো, কিন্তু তিনি হয়েছে ব্যর্থ। সেই হিসাবে তার যে শক্তিশালী যে সেনাবাহিনী তিনি যেটা গড়ে তুলেছিলেন হ্যানিবল, সেই শক্তিশালী যে সেনাবাহিনীর কোনো গুরুত্ব ইতিহাসের পাতায় পায়নি। তবুও বলবো যে হ্যানিবলের যে প্রচেষ্টা কার্থেজকে বাঁচানোর জন্য, মরিয়া যে প্রচেষ্টা, সেটাকে একেবারে ছোট করে দেখলে চলবে না। অর্থাৎ যে শেষ পর্যন্ত যে রোম আক্রমণে এই কার্থেজ শহরটি পুড়িয়ে দেওয়া হয়, অতএব জ্বালিয়ে দেওয়া হয়। কার্থেজ শহরের কোনো চিহ্ন রাখা হয়নি। তার কারণ বুঝতে পারছো যে 3টা যুদ্ধ হয়েছিল একটা নগরে। যদি 3টা যুদ্ধ হয় এবং সেই নগরটা তারপর আর কিছু থাকে না, এবং রোম সাম্রাজ্য বা রোমরা তারা কি করেছিল? কার্থেজ নগরটাকে একেবারে পুড়িয়ে দিয়েছিল, কোনো কিছুই রাখিনি। অর্থাৎ কার্থেজকে একেবারে শ্মশানে পরিণত করেছিল। এর পরবর্তীতে কোন সাম্রাজ্য আছে দেখবো। এবার হচ্ছে যে পারস্যের একমেনীয় সাম্রাজ্য। বর্তমানে যে ইরান, প্রাচীন যুগে সেটা হচ্ছে পারস্য। তো দেখো এই পারস্য এখানে বিভিন্ন সাম্রাজ্যের উত্থান ঘটেছিল পারস্যে। তাহলে এদের মধ্যে উল্লেখযোগ্য ছিল মেডিস ছিল উল্লেখযোগ্য। তাহলে পারস্যের মেডিসদের যে আধিপত্য ছিল, তার মধ্যে আবার আসিরীয় এদেরও আধিপত্য ছিল। তার মধ্যে দেখো একমেনীয় এরা মেডিসদের পরাজিত করে তারা পারস্যে একমেনীয় সাম্রাজ্য গড়ে তোলে। তাহলে বোঝা গেল কি যে কাদের পরাজিত করে পারস্যে একমেনীয় সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল? সেটা হচ্ছে মেডিসদের পরাজিত করে একমেনীয় সাম্রাজ্যের উত্থান ঘটে। সেটা কত সালে? 558 খ্রিস্টপূর্বাব্দে সেটার উত্থান ঘটছে। তাহলে পারস্যের একমেনীয় সাম্রাজ্যের উত্থান কাদেরকে পরাজিত করে হয়েছিল, কত খ্রিস্টাব্দে, সেটা আমরা জানতে পারলাম। এবং এটা কার হাত ধরে হয়েছিল সেটা আমরা প্রত্যেকেই জানি, সেটা হচ্ছে সাইরাস। এই সাইরাসই ছিল পারস্যের একজন মহান সম্রাট। অর্থাৎ তার সময়ই যে পারস্যের সাম্রাজ্যের এক বিশাল সাম্রাজ্যের রূপ ধারণ করেছিল এই সাইরাসের হাত ধরেই। তার কারণ সাইরাস সিংহাসনে আরোহণ করে তিনি এশিয়া মাইনর, প্যালেস্টাইন, প্যালেস্টাইন এই সমস্ত জায়গাগুলো তিনি দখল করেছিলেন, এবং তিনি ব্যাবিলন তিনি দখল করেছিলেন। তাহলে দেখো এশিয়া মাইনর, প্যালেস্টাইন, ব্যাবিলন এই সমস্ত জায়গাগুলো বললাম, সেগুলো হচ্ছে প্রত্যেকটা হচ্ছে এক একটা যে উন্নত মানের যে শহর, উন্নত মানের বা নগর বলতে পারো। তার কারণ এই সমস্ত জায়গা
দখল করা মানে হচ্ছে তার যে শক্তির, তার যে ক্ষমতার যে পরিচয়, এটা বলতে পারো, এই সমস্ত জায়গাগুলো দখল করা। তাহলে তিনি প্যালেস্টাইন, এশিয়া মাইনর এবং ব্যাবিলন এই সমস্ত জায়গাগুলো তিনি দখল করেছিলেন এবং এগুলো দখল করে বিশাল যে পারস্যের একমনীয় সাম্রাজ্যের তিনি উত্থান ঘটিয়েছিলেন। তাহলে দেখো যে পারস্যের তাহলে শক্তিশালী রাজা হিসাবে আমরা সাইরাসের নাম পাই এবং এই সাইরাসের হাত ধরেই যে এক বিশাল সাম্রাজ্যের রূপরেখা তৈরি করতে পেরেছিল পারস্য। এবং এই সাইরাস নাকি যে আমাদের এশিয়া মহাদেশেও তিনি আক্রমণ করেছিলেন এবং আক্রমণের চেষ্টা করেছিলেন, এটা কথিত রয়েছে, কিন্তু বাস্তবে তিনি যে আক্রমণ করেছিলেন কিনা তার কোনো উদাহরণ নেই। অর্থাৎ তিনি পরিকল্পনা করেছিলেন, কিন্তু যে এশিয়া আক্রমণ তিনি ঘটাতে সফল হয়নি। তাহলে দেখো এই যে পারস্য যে একমনীয় সাম্রাজ্যের পতন 330 খ্রিস্টপূর্বাব্দে নাগাদ এই সাম্রাজ্যের পতন হয়েছিল। তাহলে দেখো এই পরবর্তী কোন সাম্রাজ্য আছে দেখবো। পরবর্তী সাম্রাজ্য যেটা হচ্ছে বিশ্বের সব থেকে শক্তিশালী একটা সাম্রাজ্য, যার নাম হচ্ছে ম্যাসিডোনীয় সাম্রাজ্য। এই ম্যাসিডোনীয় সাম্রাজ্যের উত্থান ঘটেছিল 808 খ্রিস্টপূর্বাব্দে থেকে 146 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এই সাম্রাজ্য টিকে ছিল। তাহলে দেখো যে এই যে ম্যাসিডোনীয় যে সাম্রাজ্য, এই ম্যাসিডোনীয় সাম্রাজ্যের উত্থানের সালটা পেলাম এবং কার হাত ধরে হয়েছিল, সেটা হচ্ছে কার্নাসের হাত ধরে যে ম্যাসিডোনীয় যে সাম্রাজ্য, এই সাম্রাজ্যের উত্থান ঘটেছিল। এবং দ্বিতীয় ফিলিপ, কার্নাস ছাড়াও যে উল্লেখযোগ্য শাসক ছিলেন দ্বিতীয় ফিলিপ ছিলেন আর একজন উল্লেখযোগ্য শাসক। এবং এই হাত ধরে দ্বিতীয় ফিলিপ তিনিও অনেক রাজ্য দখল করেছিলেন এবং সেই রাজ্যগুলো যে ম্যাসিডোনীয় সাম্রাজ্যের যে বিস্তার ঘটাতে সাহায্য করেছিল। তাহলে দেখো যে ম্যাসিডোনীয় সাম্রাজ্য যে ইউরোপ, আফ্রিকা থেকে শুরু করে যে ভারতের উত্তর পশ্চিম সীমান্ত, এই সমস্ত এলাকাতে ম্যাসিডোনীয় সাম্রাজ্যের বিস্তার ঘটেছিল। আমরা প্রত্যেকে জানি যখন ভারতের উত্তর পশ্চিম সীমান্ত এবং ম্যাসিডোনীয় সাম্রাজ্যের কথা যখন আসছে, তখন যার নামটা হচ্ছে খুবই উল্লেখযোগ্য, যে আগের আলোচনাতে আমি অনেকবার পড়েছি, তিনি হলেন বিখ্যাত সম্রাট তৃতীয় আলেকজান্ডার। তাহলে দেখো এই যে তৃতীয় আলেকজান্ডার, তিনি যে ভারতের উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশগুলো তিনি দখল করেছিলেন। আমরা আলেকজান্ডারের কথা যখনই আসে তখনই আমরা আমাদের ভারতবর্ষের যে পুরু রাজ্যের কথাটা আমরা অতি স্মরণে আসে। তার কারণ যে পৌরব যে রাজ্য, তার শাসক ছিলেন যে পুরু, তিনি 326 যে খ্রিস্টপূর্বাব্দে যে হিদাসপিসের যে যুদ্ধ ঝিলাম নদীর তীরে, যে হিদাসপিসের যে যুদ্ধ, এই যুদ্ধে সামান্য একটা ছোট্ট রাজ্যের রাজা পুরু তিনি আলেকজান্ডারকে কি করেছিলেন, বাধা দিয়েছিলেন। তার যে সাহসী পদক্ষেপ দেখে আলেকজান্ডার তিনি খুবই চমকে গিয়েছিলেন এবং তার সাহসিকতার পুরস্কার হিসাবে যে পুরুকে তার রাজ্য ফিরিয়ে দিয়েছিলেন। অর্থাৎ দেখো যে ভারতবর্ষ আক্রমণের পূর্বে তিনি পুরুর সাথে যুদ্ধে তিনি লিপ্ত হয়েছিলেন এবং কথিত আছে যে পুরুর সাথে যুদ্ধ বা হিদাসপিসের যে যুদ্ধ আলেকজান্ডারের, সেটাই ছিল আলেকজান্ডারের শেষ যুদ্ধ। তার কারণ এর পরবর্তীতে আলেকজান্ডার ভারতের অভ্যন্তরে আর প্রবেশ করেননি। তার কারণ যে হিদাসপিসের যুদ্ধের পরপরই যে আলেকজান্ডারের যে বিশাল যে সেনাবাহিনী, সেই বিশাল সেনাবাহিনী অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েছিল। তারা এতটাই ক্লান্ত হয়ে পড়েছিল কি যে তারা আর যুদ্ধ করতে আর সেরকম ভাবে আগ্রহী ছিল না। তাদের শরীরে অসুখ দানা বেঁধেছিল, এমনকি যে সম্রাট আলেকজান্ডার, সে আলেকজান্ডারেরও তার শরীর ছিল খুব ক্লান্ত। তিনি তার ভিতর যে অসুখের যে দানা বেঁধেছিল। এইরকম পরিস্থিতিতে যে আলেকজান্ডার তিনি সিদ্ধান্ত নিলেন কি যে আর তিনি যুদ্ধ করবেন না, তিনি ফিরে যাবেন।
তিনি ম্যাসিডনে ফিরে যাবেন এবং শেষ পর্যন্ত যে ফিরে যাওয়ার পথে যে 323 খ্রিস্টপূর্বাব্দে 323 খ্রিস্টপূর্বাব্দে কি হয়েছিল, পরাজিত হয়েছিল। অর্থাৎ তিনি তখন সিদ্ধান্ত নিলেন কি যে তিনি আর ভারতের অভ্যন্তরে তিনি আর প্রবেশ করবেন না, তিনি তার যে দেশ ম্যাসিডনে তিনি ফিরে যাবেন এবং ফিরে যাওয়ার পথে যে 323 যে খ্রিস্টপূর্বাব্দে তিনি মৃত্যুবরণ করেছিলেন। অর্থাৎ মাত্র 32 বছর বয়সে তিনি দেহত্যাগ করেছিলেন। অর্থাৎ দেখো, একটা শক্তিশালী সাম্রাজ্যের রূপরেখা তৈরি করেছিলেন যিনি আলেকজান্ডার, ম্যাসিডোনিয়ান সাম্রাজ্যের যে অন্যতম শক্তিশালী শাসক তৃতীয় আলেকজান্ডার, তিনি মাত্র 32 বছর বয়সে মারা গিয়েছিলেন। এর পরবর্তীতে তার যে উত্তরসূরিরা তার সাম্রাজ্য আর সেই রকম ভাবে টিকিয়ে রাখতে পারেনি এবং টিকিয়ে রাখতে পারেনি। এই সুযোগে আরো অনেক সাম্রাজ্যের উত্থান ঘটেছিল। তাদের মধ্যে ভারতের কিছু উল্লেখযোগ্য যে শাসক বিভিন্ন সাম্রাজ্যের উত্থান ঘটিয়েছিল, সেই সমস্ত সাম্রাজ্যগুলির মধ্যে আমরা প্রথমে পাবো মৌর্য সাম্রাজ্য, দ্বিতীয়তে আমরা গুপ্ত সাম্রাজ্য, তারপরে হচ্ছে কুষাণ, তারপরে হচ্ছে আমরা এই সমস্ত সাম্রাজ্য ছাড়াও আমরা দেখতে পাবো রোমান সাম্রাজ্য যেগুলো ভারতের বাইরে, তারপরে হচ্ছে ইসলামীয় সাম্রাজ্য, এই সমস্ত সাম্রাজ্যের উত্থানগুলো আমরা দেখতে পাই। তাহলে দেখো যে প্রাচীন যুগে যে অনেক সাম্রাজ্যের উত্থান ঘটেছিল, তার মধ্যে অনেকগুলো সাম্রাজ্যের সঙ্গে পরিচয় যে প্রথম পর্বের ক্লাসে আমরা সেই পরিচয়টা ঘটালাম এবং যে দ্বিতীয় পর্বের ক্লাসে এই যে রোমান সাম্রাজ্য, আমরা এই সমস্ত সাম্রাজ্যগুলো আলোচনা প্রসঙ্গে রোমান সাম্রাজ্যের কথা আমরা বারবার বলেছি। বিশেষ করে যখন কার্থেজ সাম্রাজ্য যখন পড়াচ্ছিলাম যে পিউনিক যুদ্ধ, সেখানে রোমানরা যে কার্থেজ শহরটাকে ধ্বংস করছে, এই কাহিনীটা আমরা জানতে পেরেছি। তো সেই রকম হচ্ছে দেখো যে রোমান সাম্রাজ্যের উত্থান এবং পতন সম্পর্কে আমরা যে পরবর্তী ক্লাসগুলোতে আমরা জানবো। তার সঙ্গে সঙ্গে ইসলামীয় যে সাম্রাজ্য, সেই সাম্রাজ্য সম্পর্কে জানবো। তাহলে এই ছিল আজকের যে ক্লাসের যে বিষয়বস্তু ছিল কি যে সাম্রাজ্য সমূহের সাথে যে পরিচিতি, সেই পরিচিতি পর্বে আমরা অনেকগুলো সাম্রাজ্য সম্পর্কে আমরা পরিচয় ঘটালাম। পরবর্তী ক্লাসে আমরা যে রোমান সাম্রাজ্যের উত্থান এবং পতন এই সম্পর্কে আমরা জানবো। যদি তোমাদের ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ। এই ধরনের এডুকেশনাল ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, নলেজ ওর্থ শেয়ারিং।